প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং নবম ও দশম শ্রেণীর অর্থাৎ আসন্ন এসএসসি পরীক্ষায় ফিনান্স ও ব্যাংকিং বইয়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো বিগত বোর্ড পরীক্ষায় সর্বাধিক এসেছে এই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা, অর্থায়ন কি? এই প্রশ্নটা বিগত কয়েক বছরেই কন্টিনিউয়াসলি পরীক্ষায় আসতেছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট, তবে কোনো না কোনো বোর্ড এই বছরে আসবেই। অর্থায়ন কি? তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এরপরে প্রশ্নটা হচ্ছে যে WTO এর পুনরূপ কি? WTO এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য বা মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। এরপর প্রশ্নটা ইম্পর্টেন্ট। ADB এর পুনরূপ হচ্ছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। IDB এর পুনরূপ কি? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় কারণ সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক। প্রশ্নটা হচ্ছে কোন ধরনের অর্থায়ন সাধারণত অলাভজনক? সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক। বাণিজ্য ঘাটতি কি? রপ্তানি বাণিজ্য অপেক্ষা আমদানি বাণিজ্য বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্য ঘাটতি বলে। এই প্রশ্নটা বিগত সালে অনেকবার এসেছে। একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে কি বৃদ্ধিতে সহায়তা করে? একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। উত্তর হবে জাতীয় আয়। আয় সিদ্ধান্ত কি? আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। আরেকটা প্রশ্ন, ফি এর পুনরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। লাস্টের প্রশ্নটা দেখো, ব্যয় সিদ্ধান্তের অপর নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু ফলো করবা। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো যেমন দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অর্থায়নের উৎস। এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে যেমন তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বিল বাট্টাকরণ কি? মেয়াদ পূর্তির পূর্বে বিনিময় বিল বিক্রেতা কর্তৃক ব্যাংক থেকে বাট্টায় ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করাকে বিল বাট্টাকরণ বলে। মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ কত বছর হয়? মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ 5 বছর হয়। লিজিং কি? যেই পদ্ধতিতে সম্পত্তি ক্রয় না করে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায় তাকে লিজিং বলে। এরপরের প্রশ্নটা হচ্ছে ঋণপত্র কি? জামানতবিহীন দীর্ঘমেয়াদী বন্ডকে ঋণপত্র বলে। সর্বশেষ প্রশ্নটা, এই অধ্যায়ের জ্ঞানমূলক সর্বশেষ
ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল কাকে বলে? ব্যবসায়ী মালিক পক্ষ প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ তহবিল বলা হয়। এবার আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। প্রথমত, রাইট শেয়ার কি? কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে রাইট শেয়ার বলে। ডিবেঞ্চার কি? জামানতবিহীন দীর্ঘমেয়াদী বন্ডকে ডিবেঞ্চার বলে। আগের অধ্যায়ে ছিল প্রশ্নটা, প্রাথমিক শেয়ার বাজার কাকে বলে? প্রাথমিক শেয়ার বাজার কাকে বলে? কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব করে সে বাজারকে প্রাথমিক শেয়ার বলা হয়। কোন ধরনের শেয়ার মালিকরা নির্দিষ্ট লভ্যাংশ পেয়ে থাকে? অগ্রাধিকার শেয়ার মালিকেরা। কোন ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলা হয়? বিলম্বিত শেয়ারকে। বন্ড কি? যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে। বন্ড মালিকরা কোম্পানির কি হিসাবে গণ্য হয়? বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসাবে গণ্য হয়। ঋণদাতা। এরপরে প্রশ্নটা দেখো, শেয়ার বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়? সূচক ব্যবহার করা হয়। শেয়ার কি? যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। নগদ লভ্যাংশ কি? যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে নগদ লভ্যাংশ বলা হয়। এবার আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। অর্থের সময় মূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। প্রশ্নটা ভালো করে মুখস্থ করে রাখবা, কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। রুল 72 কি? বিনিয়োগকৃত অর্থ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশল। চক্রবৃদ্ধি সুদ কি? সুদ আসলের উপর যেই সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সুযোগ ব্যয় কি? কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো প্রকল্পে আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। সরল সুদে কিসের উপর সুদ ধার্য করা হয়? সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ ধার্য করা হয়। কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ ধার্য করা হয়? সরল সুদ। চক্রবৃদ্ধিকরণ কি? ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। আর EAR এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এরপরে দেখো, সুদ আসলের উপর সুদ ধার্য করা হয় কোন পদ্ধতিতে? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে। ফিবি এর পূর্ণরূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের ভবিষ্যৎ মূল্যকে। সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদে ঋণ প্রদান করে থাকে গ্রামীণ মহাজন। মুদ্রাস্ফীতি কি? কোনো দ্রব্য বা সেবার মূল্যের ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে। প্রকল্প মূল্যায়ন প্রকল্পের গ্রহণযোগ্যতা বিচার করে প্রকল্প মূল্যায়ন বলা হয়। বিচারকেই প্রকল্প মূল্যায়ন বলা হয়। অর্থাৎ প্রকল্পের গ্রহণযোগ্যতা বিচার করাকেই প্রকল্প মূল্যায়ন বলা হয়। এবার আমরা পরবর্তী অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা।
ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলে। সম্ভাবনাকে কি বলে? অর্থাৎ ঝুঁকি বলে। অনিশ্চয়তা কি? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না তাকে অনিশ্চয়তা বলে। অর্থাৎ যে যে ঘটনাটা, অর্থাৎ যে কোনো ঘটনা ঘটা বা না ঘটার কোনো যদি সম্ভাবনা থাকে এবং সেটা যদি গাণিতিকভাবে নির্ণয় করা না যায় সেটা হচ্ছে অনিশ্চয়তা। আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি? একটি পরিসংখ্যানিক পদ্ধতি। অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়? ঝুঁকির সৃষ্টি হয়। ঋণ মূলধনের জন্য কোনটি প্রদান বাধ্যতামূলক? ঋণ মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক। পরিমাপযোগ্য অনিশ্চয়তার নাম কি? পরিমাপযোগ্য অনিশ্চয়তার নাম হচ্ছে ঝুঁকি। আর্থিক ঝুঁকি কি? দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। তারল্য ঝুঁকি কি? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের ফলে প্রয়োজনে তা দ্রুত নগদায়ন করতে না পারার সম্ভাবনাকে তারল্য ঝুঁকি বলে। সুদ হারের ঝুঁকি কি? সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলা হয়। ঝুঁকিমুক্ত আয় কি? যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত থাকে না সেই সব আয়কে ঝুঁকিমুক্ত আয় বলে। আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি যার মাধ্যমে প্রত্যাশিত আয় থেকে সম্ভাব্য মানসমূহের গড় বিচ্যুতি নির্ণয় করা হয়। কোন আয় সবচেয়ে ঝুঁকিবহুল? সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে ঝুঁকিবহুল। ঝুঁকি কাকে বলে? প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকেই ঝুঁকি বলে। এবার আমরা পরবর্তী অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। পরবর্তী অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, মূলধন, আয়, ব্যয়, প্রাক্কলন। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং প্রক্রিয়া কি? একই প্রশ্ন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? মূলধন বাজেটিংকেই অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়। মূলধন বাজেটিং কিরূপ সিদ্ধান্ত? একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। ঝুঁকিমুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়? মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়ভার অর্থ ব্যবস্থাপককে নিতে হয়। পণ্য বৈচিত্র্যায়ন কাকে বলে? কারবারের বিভিন্ন পণ্যের সমাহারকে পণ্য বৈচিত্র্যায়ন বলে। কি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে? অথবা বিক্রয় থেকে প্রতিষ্ঠানের কোন প্রবাহ ঘটে? বিক্রয় থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে। মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? প্রশ্নটা হচ্ছে এটা, অর্থাৎ কর বাদ দিলে। প্রতিষ্ঠানের অর্থের আগমনকে কি বলে? প্রতিষ্ঠানের অর্থের আগমনকে নগদ আন্তঃপ্রবাহ বলে। মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি? গড় মুনাফার হার পদ্ধতি। আর মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। এটা হচ্ছে সবচেয়ে সরল ও জনপ্রিয়। আর যদি বলা হয় সহজ পদ্ধতি তাহলে গড় মুনাফার হার, আর যদি বলা হয় জনপ্রিয় পদ্ধতি তাহলে পেব্যাক সময়। IRR এর পুনরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এবার আমরা সপ্তম অধ্যায় ফিনান্স
অর্থাৎ ফিনান্স ও ব্যাংকিং পার্টের ফিনান্স অংশের সর্বশেষ অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় মূলধন ব্যয়ের আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো এখন দেখব। মূলধন ব্যয় কি? বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। ব্যবসা প্রতিষ্ঠানে মালিকদের ইকুইটি অংশকে কি বলে? ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ইকুইটি অংশকে মোট মূলধন বলে। কাম্য ঋণ নীতি কি? কাম্য ঋণ নীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝায়। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয় কোনটি? সঠিক তহবিলের খরচ নির্ণয়ের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসাবে বিবেচিত হয় কোন আয়ের কোনো প্রত্যক্ষ ব্যয় নেই? সংরক্ষিত আয়ের। অর্থাৎ আজকে আমি প্রথম এক থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি পরের অধ্যায়গুলো অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়গুলো আছে ব্যাংকিং পার্টের এই অধ্যায়গুলোর জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখাবো। আশা করি ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।